প্রাক্তনের সাথে দেখা মিলে রাহার। চোখ দুটো ভিজে উঠেছে দুজনের। সব কিছু হয়ে গেছে মাঝের সময়টাতে। রাহা চলে আসতে চাইলেও হাত ধরে ফেলে রাইহান। পিছু ফিরে হাতের দিকে তাকায় রাহা। রাইহান কিছু বলতে চেয়েও পারেনি। রাহা হাত ছাড়িয়ে চলে আসার সময় পিছু ফিরে তাকায় রাহানের দিকে। রাহান কিছু না বলে তাকিয়ে আছে অসহায়, সে চাহেনি। এদিকে রাস্তা দিয়ে আসছিল রোহান। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের কাণ্ড দেখছিল। রাগে পায়ের রক্ত মাথায় উঠে যায় তার। চোখ মুখ শক্ত করে ঘরে ফিরে যায় সে। রাহা রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে আছে, তবু রোহান ডেকেছিল। রাহা ও শাশুড়ির দিকে ভীতভাবে তাকিয়ে রোহানের রুমে যায়। কিছুক্ষণ তাকিয়ে থাকে রাহার দিকে রোহান। মুখমণ্ডল ঘামে ভিজে আছে। গরমে যে উত্তাপের জন্য ঘামে ভেজা স্বাভাবিক ব্যাপার। রাহা গম্ভীরভাবে বলল, কিছু বলবা? রোহান কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, রাস্তায় গিয়েছিলে কেন? রোহা দীর্ঘণ্ঠে বলল, তিশা নিয়ে গিয়েছিল। রোহান কিছু না বলে বিছানায় বসে পড়ল। রাহা পাশে এসে দাঁড়ালো। রোহান শান্ত ভঙ্গিতে বলল, রান্নাঘরে যাও, মা রেগে যাবে। রাহা কিছুক্ষণ তাকিয়ে রইল রোহানের দিকে। কপাল বেয়ে ঘাম ঝরছে। বিদ্যুতে লাইনের সমস্যা বেশিক্ষণ থাকে না। রাহা হাত পাকা নিল। রোহান অভিমানের সুরে বলল, লাগবে না। রাহা কিছু না বলে রোহানের পাশে বসলো। রোহান চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। এই মানুষটার থেকে চাইলেও কোথাও যেতে পারে না রাহা। হাত পা বাঁধা তার। এটা ভালোবাসা নাকি মোহ জানা নেই রাহার। তবুও এই মানুষটাকে ফেলে কোথাও যেতে পারবে না। চোখ মুখ দেখে বোঝাই যায় সে রেগে আছে, অভিমান করে আছে, কিন্তু প্রকাশ করে না। ভালোবাসার প্রকাশ করে না কখনো। রাহা বুঝতে পারে, কিন্তু আজকে রাগ অভিমান সব কিছু রাহা বুঝতে পারে। যেভাবে ভালোবাসা বুঝে রোহানের গাল ধরে ওর দিকে ফিরে তাকায় রাহা। রোহান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। রাহা মুখে মৃদু হাসির রেখা টেনে বলল, মন খারাপ? জবাবে রোহান কিছু বলে না। রাহা কোনো উত্তর না পেয়ে রোহানের মুখের দিকে তাকায়। চোখ মুখ লাল হয়ে আছে রোহানের। রাগ করছে নাকি অভিমান? রাহা কিছু না বলে শাড়ির আঁচল দিয়ে রোহানের মুখমণ্ডলের ঘাম মুছে দেয়। অতঃপর রোহানের কাঁধে মাথা রেখে। রোহান কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর রোহান বলল, রান্নাঘরে যাও, মা কিন্তু রেখে যাবে। রাহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজার দিকে পা বাড়ায়। দরজা অব্দি যেয়ে আবার রোহানের দিকে তাকায় রাহা। রোহান শক্ত চাহনিতে তাকিয়েছিল রাহার দিকে। রাহা চুপচাপ চলে যায় রান্নাঘর। হয়তো রোহানের এমন ব্যবহারের কারণটা বুঝতে পেরেছে রাহা, কিন্তু মুখ দিয়ে কিছু বলার সাহস নেই। এই মানুষটার কেয়ারের জন্য নাকি দায়িত্ব পালনের জন্য, অজানা রাহার। রোহান চুপচাপ বসে আছে। জানলা দিয়ে দক্ষিণের হাওয়া বইছে, তবু গায়ের ঘাম যাওয়ার নাই। এগুলো বেহায়ের মতো থাকবে, হয়তো কিছুক্ষণ পর শরীরের সাথে মিশে যাবে, তারপর বাঁধবো অসুখ। রোহান শার্টটা খুলেনি। রোহান রোহান গ্রামে যতদিন থাকবে প্রতিদিন বাইরে থেকে আসলে রাহাই শার্টের বোতাম খুলে দিত, আর রোহানের বুকের লোমের সাথে লুকোচুরি করত। যদিও এই অভ্যাসটা কিছুদিন থেকে শুরু হয়েছে, তার আগে একাই একাই থাকতে হতো রোহানকে। রাহাকে নিজের ভালোবাসার যুদ্ধে ফিরে পেয়েছে, তবে এতটা কাছে পায়নি। হয়তো জোর করে রাহাকে কাছে পেত, তাতে রাহার ভালোবাসা কখনোই পেত না। তাই রোহন অপেক্ষা করে নিজের ভালোবাসার যুদ্ধের নামে। সে রাহাকে জয় করে এই যুদ্ধ থেকে ফিরবে। বিবাহের এই মূল্যবান বন্ধন থেকে চাইলেও কেউ দূরে যেতে পারে না। বাধা পড়বেই এই বন্ধনে। স্বামীর ভালোবাসায়, সংসারের ভালোবাসায়, সংসার প্রতিটি মানুষের ভালোবাসায়। বিয়ের প্রথম দিন থেকে রাহা দূরে দূরে থাকতো। রোহান কখনো জোর করেনি রাহাকে। ওর ধারণা ছিল মাত্র এসএসসি পরীক্ষা দেওয়া মেয়েটি এত বড় হয়নি। ছেলেদের কাছে আসাটা সে মানতে পারবে না এত তাড়াতাড়ি। হয়তো ভয় পেয়ে গেছে, তাই সময় দেয় রোহান। স যত সময় লাগুক, রাহার মনে এই ভয়কে জয় করে নিবে সে। বিয়ের বয়স ৬ মাস, এখনও স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। শুধুমাত্র বন্ধুসুলভ আচরণ হয়েছে, এটাই বা কম কিসের? যে মেয়ে প্রথম প্রথম দেখলে ভয়ে কাঁচুমাচু হয়ে থাকতো, অথচ সেই মেয়ে এখন অনেকটা গা ঘেঁষে থাকে। সব কিছুতে স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে বিবেচনা করা যায় না, ভালোবাসাও থাকতে হয়। রোহান অনেকটা জয় করতে পেরেছে ভালোবাসা দিয়ে, কিন্তু এখন মনে হচ্ছে সব কিছু ভুল ছিল। রাইহান রাস্তায় রাহার হাত ধরে দাঁড়িয়েছিল। এটা এতটা সহজ ভাবার বিষয় বলে মনে হয় না রোহানের কাছে। আজকে ভাবাচ্ছে রোহানকে, এতদিন রাহার দূরে থাকার কারণের জন্য। হয়তো পশ্চিমের খানবাড়ির রাহিনের কারণে এতদিন দূরে দূরে ছিল। একজন ছেলে কোনো কারণ ছাড়াই অন্য মেয়ের হাত ধরবে কেন? তাছাড়া সেই কোনো বাড়ির বউ, যেটা এলাকার কম বেশি সবাই জানে। রাহার মিথ্যে বলার কারণটাও বুঝতে পারে না রোহান। কি সুন্দরভাবে গুছিয়ে মিথ্যে বলল রোহানকে। নিজ চোখে দেখে আসলো রাহিনের হাতে হাত ধরা, কিন্তু রোহান জিজ্ঞাসা করে বলল, তৃষা নিয়ে গেছে। আদৌ এর সঠিক উত্তর জানা নেই রোহানের। জানা নেই রাহার এমন আচরণের উত্তর। দীর্ঘশ্বাস ফেলে শার্টের বোতাম হাত লাগায় রাহান। রান্নাঘরে পা ফেলা মাত্র রাহার শাশুড়ি তসলিমা বেগম চেঁচিয়ে ওঠেন, তার ছেলেকে পুরো তাবিজ করে ফেলেছে রাহা। তসলিমা বেগমের কথা শুনে চোখ দুটো ভিজে ওঠে। উপক্রম রাহার। নিজেকে সংযত রেখে কাজে মন দেয়। তসলিমা বেগম এখনো একের পর এক কথা শুনিয়ে যাচ্ছে রাহাকে। এত বড় বাড়ির বউ হয়ে এসেছো, বাপের বাড়ি থেকে কিছুই নিয়ে আসোনি। বাপ বেটা, বাবা ছেলে
একসাথে তাবিজ করে রেখেছে। সবাই চোখে অন্ধকার দেখে, কেউ কিছু জানে না। এত বড় বাড়ির বউ হতে হলে যে কত কিছু আনতে হয় বাপের বাড়ি দিয়া, সব কিছু জানার কথা সবার। কিন্তু এই মাইয়া আর ওর বাপ মায় তাবিজ করে রাখছে সবাইরে। ভালো মন্দ কেউ দেখে না তার জন্য। শাশুড়ির কথা শুনে বারবার চোখ ভিজে যায় রাহার। তবুও নিরুপায় রাহা সবকিছু সহ্য করে রান্নার কাজে মনোযোগ দিল। তাসলিমা বেগম বিড়বিড় করে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে একে একে সবকিছু সামাল দেয়। না হলে আবারও কথা শুনতে হবে রাহার। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি করছে রাহা। অপমানে ভাবছে কতদিন পরে দেখা মিলল রাহিয়ানের, অথচ মাঝের সময়টা সবকিছু পরিবর্তন হয়ে গেল। চাইলেও কেউ কারো কাছে ঘেঁষতে পারবে না, কেউ কারোর সাথে মন খুলে কথা বলতে পারবে না, হাসতে পারবে না। গভীর চিন্তায় মগ্ন রাহা। এদিকে কড়াইয়ের তেল অতিরিক্ত গরম হয়ে আগুন উঠে গেছে, সেদিকে খেয়াল নেই রাহার। তাসলিমা বেগম এদিকে আসছিল রান্নাঘরের। এই অবস্থা দেখে চিল্লাপাল্লা শুরু করে। তার এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে এক প্রকার দৌড়ে আসে রোহান। কোনো রকমে রাহাকে টান দিয়ে দূরে সরিয়ে নিয়ে কড়াইয়ে পানি ঢেলে দেয় রোহান। রাহার এতক্ষণে সবকিছু খেয়াল আসে। ভয়ে ভয়ে তসলিমা বেগমও রোহানের দিকে তাকাচ্ছে। তসলিমা বেগম খাইবাজের মতো তার মুখ দিয়ে বুলি ফুটছে। তার উচ্চস্বরে ঝাঁঝালো কণ্ঠ শুনে রীতিমতো কাঁপতে লাগলো রাহা। এখন পরিবার নিয়ে আবারও কথা শোনাবেন তসলিমা বেগম। নিজের দোষে আজকে নিজের পরিবারকে কথা শোনাচ্ছে রাহা। রোহান চোখ মুখ শক্ত করে পাশে দাঁড়িয়ে আছে। ওর মায়ের কথায় আজকে আর প্রতিবাদ করছে না। এটা রাহার প্রাপ্য ছিল আজ। দ্রুত গতিতে স্থান ত্যাগ করে রোহান। রাহা এখনো নিচু হয়ে দাঁড়িয়ে আছে। তসলিমা বেগম এক পর্যায়ে বললেন, এমন অলক্ষণে মাইয়ারে আমার একমাত্র পোলার লাইগা আনতে হয়েছে। বাপের বাড়ির কথা কইছি তাই তেজে সব কিছু জ্বালাই পড়ে মারতে চাইছো? এমন হলে স্বামীর সংসারে আসো কেন? বাপের বাড়ির মানুষের তেজ সহ্য করবে, পরের বাড়ির কেউ না। রাহাকে ক্রমাগত কথা শুনিয়ে বিড়বিড় করতে করতে রান্নাঘরে পা ফেললেন। আর উচ্চস্বরে রাহাকে বলেন, এক্ষুনি যেন স্থান ত্যাগ করে, না হলে বিশ্বাস নেই তসলিমা বেগমকে যেন কখন পুড়িয়ে মারে। তসলিমা বেগমের কথা শুনে লজ্জায় তাড়াতাড়ি স্থান ত্যাগ করে রাহা রুমে এসে দেখতে পায় হাত মুঠো করে বসে আছে রোহান। রাহা বিছানায় একপাশে বসে ঠোঁট চেপে কান্না করে দেয়। নিশ্চয় রোহানও রেগে আছে ওর উপর। একবারের জন্য রোহান রাহার দিকে ফিরে তাকায়, বরং রুম থেকে বের হয়ে যায়। রোহানের এমন ব্যবহার দেখে অভিমানে কান্না করে দেয় রাহা। রোহানের থেকে এমন কিছু আশা করেনি এখনো। প্রায় দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। রোহান এখনো বাড়ি ফিরেনি। তসলিমা বেগম কয়েকবার রাহাকে কথা শুনিয়ে গেছে ওর অশান্তির জন্যই নাকি রোহানের বাড়ি থেকে চলে গেছে। কত বেলা হয়ে গেল, এখনো না খেয়ে আছে ছেলেটা। একটা দিনও এই মেয়েটার জন্য শান্তিতে থাকতে পারে না কেউ। তার কথাগুলো শুনে বালিশে মুখ গুজে কান্নার গতি তীব্র বাড়িয়ে দেয় রাহা। এই মানুষটা কখনো রাগ করে না, অথচ আজকে কিরকম অদ্ভুত আচরণ করছে। কারণ খুঁজে পায়নি এখনো রাহা। যে মানুষটা না খেয়ে থাকতে পারে না, অথচ সে এখনো বাড়িতেই ফেরেনি। সব কিছু ওর ভুলের জন্য হয়েছে। রান্নাঘরে ওই কাহিনী না করলে হয়তো রোহান এখনো পাশেই থাকতো। ৩-৪ দিন আগে চাকরিতে ছুটিতে ঢাকা থেকে গ্রামে এসেছে রোহান। অথচ তার মধ্যে ঝামেলা শুরু। সারাদিন খাটাখাটনি করতে করতে দিন যায়। একটু শান্তির জন্য গ্রামে আসে, এখানেও শান্তি নেই। দুপুরে না খাওয়ায় ক্লান্ত রাহা কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে তাসলিমা বেগম একের পর এক কথা শুনিয়ে যাচ্ছে। ছেলেটাকে অশান্তিতে রেখে, বাড়ির প্রত্যেকটা মানুষকে অশান্তিতে রেখে এখন নাকে তেল দিয়ে ঘুমানো হচ্ছে। কাহাকে টেনে হিঁচড়ে ঘুম থেকে তুলল তার শান্তি মেলে। কিন্তু এসব করলে তো গ্রামে ছড়িয়ে যাবে শাশুড়ি বউয়ের গায়ে হাত তুলছে। রাগে পিত্তি জ্বলে যাচ্ছে তসলিমা বেগমের। ছেলেটা আছে, কোনো কথাই শুনবার নয়। পই পই করে বারণ করেছিল, এমন ঘরে মেরে বিয়া করণ লাগবো না। মা নাই, সৎ মায়ের ঘরে বড় হয়েছে, বাপের ইচ্ছা মেললে খোঁজ খবর নেয়। এমন মাইয়ারে ঘরে তোলার থেকে না তোলাই ভালো। কিন্তু কেউ শোনেনি কথা। রূপের জাদুতে তাবিজ করছে, রূপ দেখে ভুলে গেছে সব কিছু। শেষ পর্যন্ত নিজেকে শান্ত রাখতে না পেরে রাহার কাছে এসে উচ্চস্বরে কথা বলা শুরু করলো। রাহা আনমোড় দিয়ে উঠল। শাশুড়ির ঝাঁঝালো কণ্ঠ শুনে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। বিয়ের প্রথম দিন থেকে এমনটা প্রতিনিয়ত শুনতে হচ্ছে রাহাকে। তখন মনে হয় রোহানকে না ধরলেও কোথাও যাওয়ার ছিল না রাহার। বাবা মা তো বিদায় দিয়ে মুক্ত হয়ে গেছে, এখনও বাড়িতে স্থান নেই। সৎ মা বলে দিয়েছে স্বামীর বাড়িতে ঝগড়াঝাটি করে যেন ওই বাড়িতে না ওঠে। তাদেরও সংসার আছে, তাই বাড়তি কোনো ঝামেলা বহন করতে চায় না আর। সেদিন রাহা বাড়ি থেকে আসার সাথে সাথে শপথ করে কোনো কারণ ছাড়া যাবে না, কক্ষণই না। তাই তসলিমা বেগমের এমন কথা শুনেও এখানে পড়ে থাকতে হয়েছে। এক মুহূর্তের জন্য কোথাও যাওয়ার ছিল না রাহার। কিন্তু এখন তো রোহানের আত্মার সাথে মিশে আছে, চাইলেও কোথাও যেতে পারবে না। স্বামী সংসার যে কী জিনিস এখন বুঝে গেছে রাহা। নিজের জীবনের থেকে এরা প্রিয় হয়। প্রথম থেকে এই প্রিয় জিনিসগুলো যত্ন করেনি, তাই আফসোসে ভুগছে। হয়তো এই অবহেলার কারণগুলো এখন কাঁদাচ্ছে রাহাকে। গ্রামের বাড়িতে রাত ৯টার পরে সবাই ঘুমে ঢুলুমুলু হয়ে যায়।
এখন 11টা বাজে। এখন তো কারো সাড়া শব্দই পাওয়া যাবে না তেমন। অথচ রোহান এখনো বাড়ি আসেনি। তসলিমা বেগম রাহাকে অনেক কথা শুনিয়ে নিজের ঘরে গেলেন। রোহানের বাবা মাহতাব খন্দকার কিছু বললেন না। রান্নাঘরে ঘটে যাওয়া সবকিছু বিড়বিড় করে বলে দিলেন। মাহতাব খন্দকার উল্টে ধমক দিলেন তসলিমা বেগমকে। রাহা ছোট মানুষ, রান্নাঘর সবকিছু কিভাবে সামলাবে? ভুল করতেই পারে। তার জন্য এত রাগারাগির কি আছে? মাহতাব খন্দকারের কথা তসলিমা বেগমের পছন্দ হলো না। সে উল্টে রাহাকে দেখে মাহতাব খন্দকারের সাথে ঝগড়া শুরু করলেন। জবাবে মাহতাব খন্দকার কিছু না বলে চুপচাপ না খেয়ে শুয়ে পড়লেন। রাত 11:30টার দিকে দরজায় ঠকঠক শব্দ। দৌড়ে ছুটে গেল রাহা। এই শব্দের জন্য হয়তো অপেক্ষায় ছিল এতক্ষণ। সবকিছু মুহূর্তে থমকে গেল রাহার কাছে। রোহানকে ধরে ওর এক বন্ধু নিয়ে আসছে। রাহাকে দরজার কাছে রেখে রোহানকে নিয়ে ওর রুমে প্রবেশ করলো ওর বন্ধু। কোনোভাবে বিছানায় শুইয়ে দিয়ে চলে গেল। আর বলে গেল দুপুর থেকে নাকি জ্বরে ভুগছে রোহান। প্রায় বেহুশ অবস্থা। তাই আজকে এই অবস্থায় বাড়িতে নিয়ে আসতে পারেনি। রাস্তায় যে অবস্থায় তাতে ঝাঁকুনি খেতে খেতে আরও সমস্যা হতে পারে। কিন্তু রোহান যখন একটু হুঁশে ফিরল তখন বাড়ি আসার জন্য মরিয়া হয়ে উঠল। ভাগ্যিস বাড়িতে জামিল চাচার ভ্যান ছিল, তাই ভ্যান গাড়িতে আস্তে আস্তে নিয়ে আসলাম। নাহলে এত রাতে হেঁটে আসবে কিভাবে? রোহানকে এই অবস্থায় দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন তসলিমা বেগম। আজকে রাহাকে কথা দিয়ে মেরে ফেলতে ইচ্ছা করছে। মাহতাব খন্দকার ধমকের সুরে তসলিমা বেগম বললেন, এখন থেকে যাবা না এখন। অনেক রায় হয়েছে। এখন একটু রাইতে অন্তত মুখটারে শান্তি দাও। মাহতাব খন্দকারের কথা শুনে রাগে খমখম করতে করতে তাসলিমা বেগম চলে গেলেন। মাহতাব সাহেব রাহার মাথায় হাত রেখে বললেন, মারে, মাফ করে দে আমায়। ভুল আমারই হয়েছে। এই বাড়িতে তোরে নিয়ে আইছি। আগে সব কিছু জানা উচিত ছিল আমার। বাড়ির আসল কর্ত্রী কেমন? জবাবে রাহা কিছু বললেন না। মাহতাব খন্দকার নিজের ঘরের দিকে পা ফেলেন। রাহা স্থির হয়ে দাঁড়িয়ে আছে এখনো। মাহতাব খন্দকারের দোষ কিসের? সব দোষ নিজের কপালের। দরজা বন্ধ করে রোহানের পাশ ঘেঁষে বসল রাহা। রোহানের মাথায় কারো স্পর্শ পেয়ে চোখ খুলে রোহান। রাহাকে এমন মর্মাহত অবস্থা দেখে বুকটা ছ্যাদ করে ওঠে রোহানের। কিন্তু এই জ্বরের ঘরে উঠে বসার শক্তিটুকু নেই। নেই কথা বলার ইচ্ছা। কাঁপা কাঁপা হাতে রাহার হাত স্পর্শ করে চোখ বন্ধ করে ফেলে রোহান। রাহার চোখের পানিতে প্রায় গোসল করার অবস্থা এই জ্বরের মধ্যে। রাহা কেঁদেই যাচ্ছে এখনো। সব কিছু ওর জন্য হয়েছে। মাঝরাতে রোহানের জ্বর কিছুটা কমলো। শুরু হলো পাগলামি তার মধ্যে। আজকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই রাহার। বাধা দিল সোনার মতো অবস্থানে রোহান। শুরু হলো রাহার জীবনের নতুন অধ্যায়। উঠোনে আমড়া গাছের সাথে গা এলিয়ে দিয়ে একের পর এক সিগারেট টানছে রাইহান। রাত 12টার কাছাকাছি এখনও চোখের দুপাতা এক করতে পারেনি রাইহান। রাহাকে জীবনে না পেলে ওর থেকে ভালো কাউকে জীবনসঙ্গী করা যাবে? তবে রোহান, যার সাথে সাববেজির সম্পর্ক ছোট থেকে, সেই রাহাকে নিয়ে গেল সুখী জীবনযাপন করছে। এত তাড়াতাড়ি সব কিছু শেষ করে দেওয়া যাবে? কক্ষণই না। ঠোঁট পুড়িয়ে সিগারেটে টান দিচ্ছে আর এসব ভাবছে রায়হান। অবশেষে রায়হানের মুখে শান্তির হাসির দেখা মিলল। এই হাসির কারণ হয়তো কারো জানা নেই। মোবাইলের স্ক্রিনের দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়েছে রায়হান। কম বেশি স্মৃতি এখানেই লুকিয়ে আছে ওর। ভালো কিংবা খারাপ সব কিছু লুকিয়ে আছে। ভোরের মিষ্টি এলে ঘুম ভাঙে রাহার, কিন্তু ওঠার শক্তি নেই। রোহান আষ্টেপৃষ্টে জড়িয়ে শুয়েছে। অঘরে ঘুমাচ্ছে সে। তবু রাহা অনেক কষ্টে নিজেকে মুক্ত করলো, যাতে রোহানের ঘুমের কিছু না হয়। নিজেকে পরিপাটি করে রান্নাঘরের দিকে পা ফেললো রাহা। এতক্ষণে হয়তো ওর শাশুড়ি চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। যা ভাবা সেই কাজ। রান্নাঘরে পা ফেলতে না ফেলতে কথা শুরু হয়ে গেল। তাসলিমা বেগমের থেকে তিশা কথা বেশি বলে যাচ্ছে। সকালে ঘুম ভাঙিয়ে নিয়ে আসছে রান্নাঘরে। মেজাজ তো খারাপ হওয়ারই কথা। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় ভাবি? সমস্ত কাজকর্ম পড়ে আছে সকালে। বাড়ির বউ হয়ে এমন আলসেমি করা উচিত সব কিছুতে? একটানা কথাগুলো বলল তিশা। তাসলিমা বেগম দাঁতে দাঁত চেপে বলল, চুপ কর তিশা। পোলা আর ওর বাপে বুঝুক। পোলাটারে তো মাইরে ফেলাই ইয়া কাহিল। এখন অসুস্থ পোলারে সকালে উঠে কি খাইবে না খাইবে ওসব নিয়ে ও কিছু কি ভাববে? তিশা একটু জোরে বলল, ভাবি এখনো দাঁড়িয়ে আছো? রুটিগুলো ভেজে দাও, আমি যাচ্ছি। এত সকালে কেউ ঘুম থেকে উঠায়? মাথা ব্যথা করছে। চোখ মুখ এক করে রাহা চুপচাপ এসে উনুনের সামনে বসলো। তিশা চলে যাওয়ার পর আবারও রান্নাঘরে আসলো। ভাবি এত সকালে গোসল করছে যে? কাজকর্ম করার পরে তো আবার গোসল করা লাগবে। তোমার কি অসুখ বাঁধিয়ে আমাদের ঝামেলায় রাখবো আবারও? তোমার দেখাশোনা করার জন্য না আছে বাপের বাড়ি কেউ, না আছে এখানে? কথাগুলো বলে শব্দ করে হেঁটে গেল তিশা। এই রাগের কারণ জানা নেই এখনও রাহার। রাহা লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে আসে। তিশা এতটা অবুঝ নয় যে বয়সে রাহার থেকে মাস দেড়েক বড় হবে। তাছাড়া এক ক্লাসে পড়তো। তার মধ্যে সব কিছু জেনেও এমন না জানার ভান করে অমন অপমান করা উচিত ছিল না। তাও তসলিমা বেগমের সামনে। ডুকরে কাঁদতে ইচ্ছে করে রাহার। খাবার নিয়ে রুমে আসলো
রোহান আতশো হয়ে বসে আছে। রাহাকে দেখা মাত্র গম্ভীর মুখ করে ফেলল রোহান। রোহানের মুখ বাংলার পাঁচের মধ্যে থেকে চিন্তিত হয়ে পড়ল রাহা। চুপচাপ যেয়ে রোহানের পাশে বসে ওর কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা এখনো। রোহান পলকহীনভাবে তাকিয়ে আছে। রাহা অপ্রস্তুত হয়ে উঠে যেতে চাইলে রোহান হাত ধরে পাশে বসায়। সরি রাহা। রোহানের হঠাৎ সরি বলার কারণ খুঁজে পাচ্ছে না রাহা। শান্তভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপরে বলল, সরি কেন? রোহান আমতা আমতা করে বলল, গতকালকের জন্য। রাহা কিছু না বলে রোহানের বক্ষে মাথা রাখলো। রোহান কিছু বলতে না দিয়ে রাহা বলল, নিজের বউয়ের কাছে আসলে সরি বলতে হয়? জানা ছিল না তো আগে। রাহার কথা শুনে রোহানের ঠোঁটে হাসির রেখা তুলে রাহার মাথা শক্ত করে চেপে ধরল। রাহা কিছু বুঝতে পেরে তড়িঘড়ি করে মাথা তুলে চাইল, কিন্তু নাসরবাদা রোহান সে দুষ্টু বুদ্ধিতে মেতে উঠল। রাহা কঠিনভাবে বলল, ওষুধ খেতে হবে, তাড়াতাড়ি খাবার খাও, আমার কাজে যেতে হবে। কত কাজ পড়ে আছে। রাহার মাথায় হাত বুলাতে বুলাতে রোহান বলল, আমার থেকে বড় কাজ? রাহা মাথা উঁচু করে রোহানের দিকে তাকিয়ে কিছু না বলে সামনে খাবার ধরল। রোহান কিছু বলল না। ও জানে মিসেস তসলিমা বেগম চিল্লাপাল্লা করবে রাহার উপর। রাহা, কি? খাইয়ে দাও। আমার ভীষণ অসুখ তো, তাহলে নিজ হাতে খাওয়া যায়? রোহানের কথা শুনে রাহা ভুরু কুঁচকে তাকালো। রোহানের মুখের অবস্থা দেখে হেসে ফেলল। তারপর বলল, ভীষণ অসুখ কখন হলো? অসুখ বোঝো না? রাহা মাথা নাড়ল। রোহান বলল, তোমাকে পাওয়ার অসুখ হয়েছে। এ অসুখ যে ভীষণ ভয়ঙ্কর অসুখ। রোহানের কথা শুনে রাহার মুখখানা নিমেষে লাল নীল হতে লাগলো। রোহান হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। রাহা কিছু না বলে রোহানের মুখের সামনে খাবার ধরল। তুমি খেয়েছো রাহা? রোহানের কথা শুনে রাহা শান্তভাবে বলল, তুমি খাওনি? আমি আগে খাবো? আমি তো ঘুমিয়েছিলাম। কত দেরি করে উঠলাম। এতক্ষণ না খেয়েছিলা? চলো একসাথে খাবো। কথাগুলো বলে রোহান খাইয়ে দিল রাহাকে। রাহার চোখ থেকে পানি পড়তে লাগলো। রোহান কিছু বুঝে উঠতে না পেরে ব্যস্ত হয়ে পড়ে, রাহা, শরীর খারাপ লাগছে তোমার? কান্না করছো কেন? আমায় বলো কি হয়েছে? রাহা কেঁদে চলছে। রাহা, কি হয়েছে তোমার? রাহা ফুপিয়ে কেঁদে কেঁদে বলল, আমার জন্য কত চিন্তা করো তুমি, অথচ আমি সবসময় কষ্ট দিই, দূরে সরিয়ে দিই, সারাক্ষণ চিন্তায় থাকতে হয় আমার জন্য, সবাইকে ঝামেলায় ডুবিয়ে রাখি আমি। এই কান্নার কারণ তোমার? ঘর সংসার করো অথচ ছেলে মানুষই গেল না, যত আজগুবি কথাবার্তা মনে পড়ে আর কান্না করে। রাহা খুব ধীর কণ্ঠে বলল, গতকাল আমার উপর রেগেছিলে তুমি? রাহার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে ফেলে রোহান। রাহা আবারও বলতে শুরু করলো, সত্যি বলছি আমি, এই তোমায় চেয়ে বলছি, তিশা আমায় নিয়ে গেছিল। রোহান গম্ভীর মুখে বলল, রায়হান ছিল? কেন ছিল? আর রাস্তায় দাঁড়িয়ে আমার বউয়ের হাত ধরবে কেন? রোহানের কথা শুনে আত্মা কেঁপে উঠল রাহার। তার মানে গতকাল রোহান দেখেছে যে রায়হান হাত ধরছিল। রোহান আবারও বলতে শুরু করলো, রাহা, আমি যেমন ভালো মানুষ তেমনি খারাপ। প্রয়োজনে ভালোবাসতে পারি, তেমন শাসনও করতে পারি। রাহানের সাথে তোমার কিসের সম্পর্ক সেসব জানি না আমি, জানতেও চাই না। তবে এরপর যেন এমন কিছু না দেখি যার জন্য আমাদের মধ্যে ঝামেলা তৈরি হয়। আর কে বা কার সাথে গিয়েছিলে আমি জানতে চাই না। আগেও বলেছি তিশার সাথে এত ঘনিষ্ঠ না হতে। রোহানের কথায় মাথা নাড়ালো রাহা। রোহান মুখে হাসির রেখা টেনে আলতোভাবে রাহার কপালে ঠোঁট স্পর্শ করলো। রাহা, আমি রেগে কথা বলি তাই না? বাড়িতে তো সারাক্ষণ থাকবো না, কাজ করতে হবে, তাই সব কিছু ভেবেচিন্তে করবে। এটা ভেবো না তুমি একা, আমি আছি, থাকবো, তাই বিশ্বাস রেখো আমার কথার। এমন কিছু করবে না আমি জানি যার জন্য আমাদের দূরত্ব তৈরি হয়। তাছাড়া এখনও অবুঝ নাও তুমি, ভালো মন্দ সব কিছু বুঝতে পারো। আর একটু শাসন করি আমি, কারণ আমার রাহাকে আমি হারাতে চাই না, সব সময়ের জন্যও চাই, নাহলে দম বন্ধ হয়ে আসে আমার। রাহা, কথা বলবে না? কি? তিশা ছোট, ওই একটু একটু অবুঝের মতো রেগে রেগে কথা বলে, তার জন্য ওর সাথে মিশতে পারবো না কেন? রাহা, তুমি খুব বড় হয়ে গেছো। তিশা তোমার থেকে 2 মাসের বড় হবে। তাহলে ও ছোট আর তুমিও খুব বড় হয়ে গেছো। তিশা বোন হয় তোমার, এমন ফুফুতো, মামাতো, খালাতো, চাচাতো অনেক বোন হয়। তার জন্য সবাইকে মাথায় তুলে নাচতে হবে মানে? কিছু না। দেখো মায়ের কিছু দরকার কিনা, আবারও চেঁচামেচি শুরু করে দিবে। রোহানকে দেখে কোনো উত্তর না পেয়ে রাহা চুপচাপ চলে যায়। রোহান জানলা দিয়ে মুখ করে বসে আছে। এই তিশা নামক ভাইরাস জীবন থেকে সরে না, সবসময় পিছু লেগে থাকে। বয়সে অনেকটা ছোট রোহানের থেকে, তবু জীবন তেনা তেনা করে ফেলে। এখন রাহার পিছু লাগছে, কিন্তু বারবার বোঝানোর পরও রাহা মানতে নারাজ। রান্নাঘরে বসে সব কিছু জোগাড় করছে রাহা। পাশে টিনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে বাগানে দাঁড়িয়ে ফোনে হেসে হেসে কথা বলছে তিশা। আর এদিক ওদিক তাকাচ্ছে, ছোট্ট গাছের পাতা নাচছে। কত মনোযোগ সহকারে কার সাথে কথা বলছে। রাহাও বেশ মনোযোগ দিকে তাকিয়ে আছে। এর মধ্যে তাসলিমা বেগম চলে আসেন। এসে রাহাকে এমন বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখে সেও তাকায়। তিশার দিকে নজরদারি করা হচ্ছে। তাসলিমা বেগমের কথায় চমকে ওঠে রাহা। তুতলে বলে, না আম্মা, সেরকম কিছু না আসলে। রাহাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে তাসলিমা বেগম বলতে শুরু করলেন, নিজের চরকায় তেল দাও, তিশার পিছনে লাগতে আবি না। আর তোর মতো মাইয়ার তিশার দোষগুণ খুঁজে পাবি? তোর মতন তো তিশা সারাদিন অকাম করে না,
তাসলিমা বেগমের কথাটা রাহার গায়ে লাগে। তবু চুপচাপ কাজে মনোযোগ দেয় রাহা আর চোখের পানি ফেলে। এদিকে তিশা হাসে তাদের কথোপকথন শুনে রাহার দিকে আর চোখে তাকায়। তাসলিমা বেগম হেসে তিশাকে বলে, লাবণীর সাথে কথা কইছো? তিশা হাসে জবাব দিল, হ্যাঁ আম্মা, এক্সাম সামনে, তাই সেই ব্যাপারে বলল। তাসলিমা বেগম বললাম, আমি জানি তো আমার তিশা মা কেমন, অন্য সবার কথায় কিছু কন লাগবো না। তাসলিমা বেগমের কথা শুনে তিশা হাসলো। তাসলিমা বেগম হেসে চলে যায়। ততক্ষণে তিশা রাহার পাশে বসে বলল, সবাইকে তোমার মতো ভাবো? নিজে তো সারাক্ষণ অন্য ছেলের সাথে ঢন করে ঘুরে বেড়াইছো, এখন নিজের মতো অন্য কাউকে ভাববা না। তাছাড়া এমন কান পরামর্শ দিলেও আমার কিছু আসবে যাবে না। রাহা তিশার এমন আচরণ দেখে অনেকটা অবাক হয়ে বলল, এসব কি বলছো তিশা? আগের তিশা আর এখনের তিশা কি একজন? তিশা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, সব কিছু জানা লাগবে তোমার? তাহলে শোনো, আমি একদম বলতে ইচ্ছুক নই এখন। সময় হলে বলে দিব খুব পরিষ্কারভাবে। কথাটা বলে তাচ্ছিল্যে হাসি হেসে তিশা চলে গেল। তিশার এমন আচরণ ভাবাচ্ছে রাহাকে। মানুষ রাতারাতি পরিবর্তন হয়ে যায়, কেউ কারণ ছাড়া, আবার কেউ কারণে। ঠিক তেমনই কেউ কারণ ধরতে পারে, কেউ পারে না। কিন্তু এই মুহূর্তে তিশার পরিবর্তনের কারণ খুঁজে পায়নি রাহা। এই তো, যখন মাধ্যমিকে একসাথে যেত তখন অন্য সবরা মতো তিশাও রাহার কাছে একজন ছিল, সব কিছু শেয়ার করতো একজন অন্যজনকে। সেই সুবাদে রাহার অতীত সম্পর্কে জানতে পারে তিশা। এমনকি রাহেন সম্বন্ধে সব কিছু জানা আছে তিশার। তিশা কিছু জানে না এমন নয়। তিশাও বলেছিল সে কাউকে পছন্দ করে, শুধুমাত্র আত্মীয়দের জন্য সবকিছু এলোমেলো। যদি একতরফা না হতো তাহলে ওর সম্পর্কে সূচনা করত। কিন্তু যাকে পছন্দ করে কখনো বলতেই পারেনি মুখ ফুটে। তখন এই কথাগুলো বলার সময় তিশার মুখের ভাবভঙ্গি অনেকটা অন্যরকম ছিল। লজ্জামাখা চাহানি থাকতো তার। কিন্তু আজকের তিশা সম্পূর্ণ আলাদা একজন, যার প্রতিটি কথায় আলাদাভাবে অর্থের প্রকাশ ঘটে। আমার বউ কি করে এখন? মেজাজ গরম হয়ে গিয়েছিল, তাই ঠান্ডা করছি। কেন, কি হয়েছে? কি আর হবে তোমার রাহা? আমার উপরে খবরদারি করতে আসছিল। তিশার ঝাঁঝালো কণ্ঠে রাহার বিরুদ্ধে অভিযোগ শুনে একটু অবাক হয়নি রাহান। যখন তিশার সাথে সম্পর্কে যুক্ত তখন থেকে এই অভিযোগ শুনতে হয়। মূলত রাহান গ্রামে এসে যখন জানতে পারে রাহার বিয়ে হয়েছে, রোহানের সাথে বিয়ের সম্পর্কে বাধা পড়েছে, তখন থেকে রাহানের মাথায় ভীষণভাবে নাড়া দিতে শুরু করলো। এমনকি তিশাকে কিছু বলার আগে রাহানকে আশেপাশে দেখলে তিশা অন্যরকম করতো, যার কারণে না চাইতেও তিশাকে নিজের দিকে নিতে পারে রাহান। রাহান চুপচাপ দেখে তিশা বলতে শুরু করলো, রাহার ব্যাপারে বললাম তাই মুখ বন্ধ হয়ে গেল। আগের প্রেমিকা বলে কথা, তাই কষ্ট লাগাতেই পারে। রাহার কথা শুনে রাহেন নিজেকে সংযত করলো, ধুর, ওসব বাদ দাও, তিশা অন্যের বউ, ওর ব্যাপার নিয়ে আমাদের মধ্যে ঝগড়া করবো কেন? এখন বলো কি করছো? তিশা শান্ত ভঙ্গিতে বলে, বারান্দায় দরজার কাছে দাঁড়িয়ে কথা বলছি, বাগানে বসেও কথা বলা যায় না। তাহলে খবরদারি শুরু করে দেয় তোমার রাহা। রাহান রেগে বলল, আমার রাহা, আমার রাহা বলছো কেন? ও কি আমার বউ? তিশা ঝাঁঝালো কণ্ঠে বলল, মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাত ধরার সময় মনে ছিল না? তিশার কথা শুনে রাহান কোনো কথা বলছে না। তিশা খানিকটা রেগে বলে, গায়ে লাগছে? রাহার কথা বললে গায়ে লাগে সবার। রাহা কি সবাইকে কালো জাদু করেছে নাকি? ও মানুষ, নিজের আয়ত্তে নেওয়ার জাদু জানে। ওর কথা কাউকে বলাই যায় না, সবাই তেড়ে আসে। রাহান ঝাঁঝালো কণ্ঠে বলল, রাহা রাহা করছো কেন? ওর আচরণে জাদু করার মতোই যে কেউ বাধা পড়ে যাবে। তাই অন্যের সম্পর্কে কিছু বলার আগে নিজেকে ঠিক করো। তাছাড়া রাহা অতীত ছিল, বর্তমানে নেই। তাই বারবার ওর কথা আমাদের মধ্যে আনবে না। সবাই সব করে যাচ্ছে। সবাই কি বলে না বলে সেসব কথা আমার টাকা শেষ করে ফোনে কথা বলতে হবে? রাহার গুণ তো ভালোই গাইছো। তাহলে এটা জানা উচিত ছিল না তোমার? মাঝ রাস্তায় দাঁড়িয়ে অন্যের বাড়ির বউয়ের হাত ধরলে যদি তার স্বামীর চোখে পড়ে তাহলে কেমন হতে পারে? তাছাড়া আমি অতটা অবুঝ নই। তুমি যে রোহান ভাইকে দেখে রাহার হাত ধরেছিল ভালোভাবে বুঝতে পারছি। মানে? মানে বোঝো না? রাস্তায় তো কতক্ষণ যাবৎ অন্যের বউয়ের উপর নজরদারি করলে, তখন হাত তো দূরের কথা, পাশ ঘেঁষেও দাঁড়ালে না। যখনই তার স্বামী রাস্তা দিয়ে আসছিল তখনই তোমার হাত ধরে ইমোশনাল হতে হবে? বুঝি না আমি কিছু? বোকা পাইছো আমায়? তিশার কথা খানিকটা থতমত খেলো রায়হান। দাঁতে দাঁত চেপে বলল, তিশা, বেশি বেড়ে গেছো তুমি। তিশা আজকে ভাত মানছে না, একের পর এক কথা শুনিয়ে যাচ্ছে রায়হানকে। ঝাঁঝালো কণ্ঠে বলল, সত্যি কথা বললে তাকে অতিরিক্ত বেড়ে যাওয়াই বলে রায়হান। গ্রামে বড় হয়েছি তাই বলে বোকা ভাবছো আমায়? পুরো গ্রামের মানুষ নাচাতে পারি আমি। রায়হান আবারও দাঁতে দাঁত চেপে বলল, বলা শেষ? তিশা তাচ্ছিল্য হাসি এসে বলল, এত তাড়াতাড়ি শেষ হবে? মাত্র তো শুরু হলো সব কিছু। অন্য কারোর জন্য আমাদের মাঝে ঝামেলা করবে কেন? তাই না রায়হান? রায়হান খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, হুম। হুম, হুম কি? ওই যে বললা না, অন্য কারোর জন্য আমাদের মধ্যে ঝামেলা হবে কেন? তাই হুঁ বললাম। রাহানের কথায় তিশা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, রায়হান, তাহলে আমাদের দুজনের চাওয়া পাওয়া কি ঠিক থাকুক, তাই না? রাহান অপ্রস্তুত হয়ে বলল, মানে? তিশা পুনরায় হেসে বলল, বুঝো না তুমি? যে জন্য আমার সঙ্গে নতুনভাবে সম্পর্কে জড়িয়ে গেছো, সেই চাওয়া পাওয়ার কথা বলছি আমি।
তোমার ইচ্ছেতে ঠিক থাকুক আর আমার ইচ্ছেতে ঠিক থাকুক। মুখে মুখে তিশার কথা সম্মতি প্রকাশ করল রাহান। তবে তিশাকে চারানাও বিশ্বাস করে না। এই মেয়ে প্যাঁচ দিতে 1 সেকেন্ডও সময় নেবে না। বলা তো যায় না কখন আবার রাহানকে প্যাচে ফেলে। তাই মুখে মুখে তিশার কথায় সম্মতি জানালো। তিশা অমায়িকভাবে হেসে ব্যস্ততা দেখে কল কেটে দিল। এদিকে রায়হান রাস্তার ধারে খোলা আকাশের নিচে গাছের শিকড়ে বসে আছে। এতক্ষণ এখানে বসে বসে কথা বলছিল তিশার সাথে। কি ডেঞ্জারাস মেয়েরা বাবা! রায়হানকে কথা দিয়ে পুরো পেঁচিয়ে ধরছে। এখন রায়হান মনে হচ্ছে সাপের লেজে পা দিছে। ছোবল দে, ছোবল দে। নিজের দোষের নিজের দুর্গতি ডেকে এনেছে রায়হান। এই সত্য মিথ্যার সম্পর্কে তিশার সাথে কেন জড়াতে গেল? রাগে পা দিয়ে সামনে থাকা মাটির স্তূপ থেকে সামনের ডোবার মধ্যে ফেলে দিল। সূর্যের সোনালি আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠছে, তেমনি গরমের উত্তাপ বেড়েই চলছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, যার জন্য অন্যরকম মনোরম পরিবেশ সৃষ্টি হচ্ছে। দক্ষিণে জানলা দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। এই প্রকৃতির দিকে কোনো খেয়াল নেই। সে ব্যস্ত হয়ে আছে অন্য একটা অস্তিত্বের উপর নজরদারি করতে। বিদ্যুৎ নেই, ঘণ্টাখানিক সময় হলো, এখনো আসছে না। প্রকৃতির ভালোবাসা থাকলেও গরমে যেন সেই অস্তিত্বের কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখছে একজন। হাত পাখা নাড়ছে আর পুতুল বউকে নজরদারি করে যাচ্ছে রোহান। এদিকে রাহার কোনো হুঁশ নেই। সে গভীর ঘুমে বিভোর। রাহার কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো ঠিক করে দিল রোহান। এই পুতুল বউয়ের থেকে নিজেকে কখনোই দূরে রাখতে পারে না, না পারে কোনোভাবে রেগে থেকে। মনে মনে প্রার্থনা করছে রোহান এমনিতেই যেন নিঃশ্বাস অবধি পাশে থাকতে পারে। মুখের হাসির রেখা টেনে ঘুমন্ত রাহার মুখের দিকে তাকিয়ে আছে গভীর মনোযোগ দিয়ে। এক পর্যায়ে ওষ্ঠ এক করে নেয় রোহান। তার মধ্যে তড়িঘড়ি করে উঠে পড়ে রোহান। রোহান অবস্থিতে বলল, আমার অসুখ, তাই ঘুমানোর দরকার ছিল, কিন্তু ঘুম আসছিল না। তাহলে ওষুধের দরকার না বলো? কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাহলে নিজের ওষুধ নিজেই তৈরি করতে হবে। তাই তো নিজের মতো করে ওষুধ আবিষ্কার করলাম। রাহা ওষুধ আবিষ্কারক রোহান খন্দকার। রোহানের কথা শুনে ভুরু কুঁচকে তাকালো রাহা। রোহান 32 পাটি দাঁত বের করে হাসছে। রোহান দাঁত বের করে বলল, শুভ অপরাহ্ন ওষুধ। রোহানের কথা শুনে রাহার মুখমণ্ডল লজ্জার আভা ছড়িয়ে পড়ল। রোহান গম্ভীর মনোযোগ দিয়ে সেই লজ্জামাখা চাহনি। রাহা, এভাবে লজ্জাবতীর গাছের মতো আছো কেন? এই মারাত্মক নেশা আসক্ত করতে চাইছে বারবার। রাহা, যতবার চেষ্টা করে নেশা ফেলতে চাও। আমার কিন্তু নিজের আবিষ্কৃত ওষুধ আছে রাহা। ওষুধ দেখবে তার কার্যকারিতা। রোহানের কথা শুনে রাহা কাচুমাচু হয়ে রোহানের বক্ষে ঢলে পড়ে। রাহার এমন কাণ্ড দেখে রোহান হেসে দিল। বুঝতে পারছে রাহা মুখ লুকিয়ে রাখার জন্য এই বক্ষ আশ্রয় নিয়েছে। গোসল করে ঘুমের রাজ্যে পা দিয়েছে রাইহান। এখনও উঠার হদিশ নেই কোনো। ওর মা রেহেনা বেগম কয়েকবার ডেকে গেছেন, কিন্তু রাহান বেঘরে ঘুমাচ্ছে। ব্যর্থ হয়ে রেহেনা বেগম বৈঠকখানায় বসে বসে মুখে পান দিয়ে সে আর বিড়বিড় করছে। বিল্ডিংয়ে থাকা সত্ত্বেও তাদের ঘরে টিনের ছাউনি রয়েছে। তার স্বামী মোর্শেদ খান বিল্ডিং তৈরি করার সময়ই বলেছেন, এত কষ্ট করে ছেলেকে বড় করেছেন, ছেলে লেখাপড়া করবে, চাকরি করবে, তারপর 3 তলা ফাউন্ডেশন পূরণ করবে। সেভাবে বিল্ডিংয়ের অর্ধেক কাজ রেখেছেন। তাছাড়া ছেলে শহরের কলেজে পড়ে, এখন তাদেরকে কে পায়? রেহেনা বেগম বৈঠকখানায় বসামাত্র বাড়ির কয়েকজন বয়স্ক মহিলা এসে বসেছেন। একজন জিজ্ঞাসা করলেন, রোহান কোথায় আছে? জবাবে রেহেনা বেগম বললেন, রায়হান ঘুমাচ্ছে এখনো। পান মুখে দিতে দিতে ঝর্নার মা বললেন, ওই বাড়ির বউরে দেখেছ না? রাইহানের মা। রেহেনা বেগম পানের পিক ফেলে বললেন, কোন বাড়ির বউয়ের কথা কও? ওই যে খন্দকারের বাড়ির বউ, মাহাতব খন্দকারের পোলা রোহানের বউ, ওরে দেখেছ? রেহেনা বেগম চোখ মুখ খিচিয়ে জবাব দিল, দেখুন না ক্যা, ওই মায়েরা তো দেখছি, এখন কি হয়েছে কও দেখি। আজকের ওই দক্ষিণ দিকে রাস্তায় আইছিল, অমন পুতুলের মতো একটা মাইয়ারে দেখতে পারে না রায়হানের মা। মাইয়াটারে দেখলে পরাণ জুড়ায়, দুধবর্ণ গায়ের রং, চুলের খোপ্পাও কত বড়। আর মাইয়াটা ভদ্র। এমন মাইয়া যদি ঘরের বউ হইয়া আয়, তাহলে আর কিছু লাগে না। ঝর্নার মায়ের কথা শুনে রেহেনা বেগমের চোখের পাতা ঘন ঘন নাড়ছে। ঝর্নার মায়ের কথায় অন্য একজনের সম্মতি দিয়ে বলল, মানুষ পাইলে তার মর্যাদা দেয় কয়জন? যদি একখান উড়নচণ্ডী আইতো বউ হইয়া, তাহলে বুঝতো শাশুড়ি আর বউয়ের কাহিনী কারে কয়। এখন তো বোঝে না রোহানের মায়। রোহানের বউ তো অনেক শান্ত শিষ্ট ভদ্র মাইয়া, তাই ওনারে কিছু কয় না। নাহলে বুঝতো কত ধানে কত চাল। ঝর্নার মা বলে, তালি বাজাইলে কিন্তু শব্দ হয়। এমনি যদি সারাদিন বউ বাজাইতে থাকে, তাহলে কিন্তু কোনোদিন যেন বউ তার মতো হইয়া যায়। মানুষ কি সারাদিন এমন সহ্য করবে? কিন্তু একদিক দিয়ে শান্তি লেগে। রোহান ওর মায়ের মতো না। যেমন মাইয়া পছন্দ করে আনছে, ওর মায়ের ইচ্ছার বিরুদ্ধে তেমনই মর্যাদা করে। মাইয়াটা সব দিকে খেয়াল রাখে। একেবারে ওর বাপের মতো শান্ত হয়েছে পোলাটা। মাইয়াটা আসলেও পোড়া কপালি, কোনো জায়গায় শান্তি পায় না। 2-1 জন ছাড়া কেউ সইতে পায় না। বাপের বাড়িতেও নাকি সৎ মায়ের জ্বালা। বাপেও না কোনো প্রতিবাদ করতো না। মানুষে হুদাই কয় না, মায় মরলে বাপও খুঁড়ো হয়ে যায়।
তাদের কথা শুনে রেহেনা বেগম চুপচাপ হয়ে গেল। আজ রাহা যদি তার ঘরের বউ থাকতো, তাহলে তো সবাই কত প্রশংসা করত। তিনি মেয়েটিকে ভালোভাবে দেখেননি কখনো, দেখলেও ছোট চোখে দেখেছেন। মা মরামে মায়ের শাসন ছাড়া ভালো হবে সে মেয়ে, এমন চিন্তাভাবনার মধ্যেও আজকে চুপচাপ হয়ে গেল। রাহেনের সাথে সম্পর্ক থাকাকালীন সময় যখন জানতে পারেন তিনি, তখনই রাহেনকে সব কিছু থেকে দূরে নিয়ে আসেন। এমনকি তার কিছুদিন পরে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেন। লেখাপড়া করবে সেখানে, তারপর চাকরি। তখন আর এই মেয়েকে মনে থাকবে না। তার ছেলের জন্য কত ভালো ঘরের মেয়ে আনতে পারবে, তাহলে শুধু শুধু এই মেয়েরে কেন আনবে? ঝর্নার মা বললেন, রাহেন মা, তুমি চুপচাপ কেন? রেহেনা বেগম স্মিত হাসি দিলেন। রাহেনের মা, মাইয়াটারে একবার সামনাসামনি দেখবা, তাহলে সময় কইরা একদিন যাইতাম। এমন লক্ষ্মীমন্ত মাইয়া দেখলে চোখ জুড়াই। রেহেনা বেগম সম্মতি দিলেন। এত প্রশংসা শুনে আজকে তার চোখ দুটো রাহাকে খুঁজছে। মা মরা থাকলে কি সে খারাপ হয়? মায়ের গুণ বৈশিষ্ট্য তো থাকে, আর সৎমা তো দোষ খুঁজবে। তাহলে সেগুলোকে তো সত্যি বলে মেনে নেওয়া ঠিক না? রেহেনা বেগম দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে তাকিয়ে থমকে গেলেন। রাহান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়েছে। রেহেনা বেগম ঢোক গিলে রাহানকে বললেন, কখন আসলি বাবা? রাহান কিছু না বলে চুপচাপ বাইরের দিকে বেরিয়ে গেল। রেহেনা বেগম পিছন থেকে কয়েকবার ডেকে বললেন, খেয়ে যা। রাহেন কিছু বললেন না। উপস্থিত থাকা প্রতিবেশীরা বললেন, পোলারে বিয়ে দিয়ে দাও রাহিয়ানের মা, তাহলে তো কথা শুনবে। তোমার কথা না শুনলে বউয়ের কথা শুনবে। হেসে হেসে রেহেনা বেগম গম্ভীরভাবে বলেন, আমার পোলার বিয়ের বয়স হয় নাই, হইলে বিয়ে দিতাম আগে। রেহেনা বেগমের কথা শুনে সবাই হাসলো। রেহেনা বেগমের মুখে হাসি নেই। যা বোঝার বুঝে গেছেন সে। রাহান যে এতক্ষণ সব কথাবার্তা ভালোভাবে শুনেছে, বুঝতে বাকি নেই তার। রাহা, আমি তো ৩ দিন পরে চলে যাব ঢাকায়। তখন কি করবে রাহা? ওয়ালেটের মধ্যে মুখ লুকিয়ে যাবো তোমায়? একা একা তো থাকতে ভালো লাগছে না। তাছাড়া আমি ঘুমহীন সময়ে কাটালে রাহা ওষুধ কোথায় পাবো? রাহা ওষুধ যে সবসময়ের জন্য চাই। রাহা, কথা বলছো না কেন? তুমি কথা না বললে মাথা ব্যথা শুরু হয়ে যায়। উফ, কি অসহ্য যন্ত্রণা! এখন কি হবে রাহা? ব্যথা দিয়ে মুক্তি দিবে আমায়? রোহানের কথা শুনে রাহা আরও রোহানের সাথে মিশে যায়। রোহান খিলখিল করে হাসছে। হঠাৎ রোহানের হাসি থেমে যায়। মুখমণ্ডলে হঠাৎ কালো মেঘ জমে যায়। রাহার কোনো সাড়া শব্দ না পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখে রোহান মেঘের ন্যায় মুখ করে আছে। রাহা কিছু বলার আগে রাহার দুগাল ধরে রোহান বলে, সাবধানে থাকবে। মায়ের বিরুদ্ধে যেতে হবে না। তিশার সাথে মিশতে হবে না। তাছাড়া ঘরের কাজ করার পরে বাইরে যাওয়ার দরকার নেই। ঘরেই থাকবে। কারোর সাথে মেশার দরকার নেই। আল্লাহকে ডাকবে যেন মায়ের বুঝ দেয় একটু। রাহা অস্পষ্ট স্বরে বলে, আচ্ছা। রোহান কিছু না বলে রাহার কপালে ভালোবাসার স্পর্শ দিল। সন্ধ্যা ছুঁই ছুঁই আজানের ধ্বনি ভেসে আসছে। দক্ষিণে মোল্লাবাড়ির মসজিদে গ্রামের সবাই নামাজে যায়। আশেপাশে এই একটা মসজিদ কাছে বিদায় সবাই এখানে নামাজ আদায় করে। দেখা অদেখা প্রায়জনের সাথে সাক্ষাৎ মিলে এখানে। রোহান নামাজে দাঁড়িয়েছে। পাশে কারো উপস্থিতি মিলছে তার। এই মুহূর্তে কত মানুষের সাথে সাক্ষাৎ হবে, তাই সেদিকে মনোযোগ না দিয়ে নামাজে মনোযোগ দিল রোহান। রোহানের ভয় হচ্ছে, মন কুহু গাইছে, তবু চুপচাপ আছে সে। আল্লাহর কাছে মনপ্রাণে রাহার অস্তিত্বের সুরক্ষা চাচ্ছে। তসলিমা বেগমের মস্তিষ্কে পরিবর্তন চাইছে। মাহতাব খন্দকারের ধৈর্যের বাঁধ এমনি থাকুক, সেই প্রার্থনা করছে। সারা জীবন যেন রাহার অস্তিত্ব বিলীন হতে পারে, সেই প্রার্থনা করছে। মসজিদ থেকে বের হওয়ার সময় দেখা মিলল পাশের লোকটার সাথে, তুহিন। এসে রোহানকে জড়িয়ে ধরল। তুহিনের পিঠে চাপড় মেরে রোহানও জড়িয়ে ধরল। তুহিন হেসে হেসে বলল, নতুন বিয়ে করে বউয়ের কাছে পেয়ে বন্ধুকে ভুলে গেছো? রোহান আবারও চাপড় মেরে বলল, নামাজ শেষে এসব কথা মুখে আসছে তোর? ভালো কথা বল। তাছাড়া আমি কিন্তু অনেক ভদ্রলোক, মুখ খুললে কিন্তু থামাতে পারবি না। তুহিন মুখ গম্ভীর করে বলল, আমি চিনি না আপনাকে। কে আপনি ভাই? রোহান বলল, বলবো আমি কে? রোহান মুখ চেপে তুহিন বলল, ঘরে যা শালা, তোর বউ নিশ্চয় অপেক্ষা করছে তোর জন্য। তুহিনের কথা শুনে রোহান হেসে দেয়। তুহিন বলল, ভাবিকে দেখা হয়নি, একদিন যাব দেখতে। রোহান বলল, নিজে বিয়ে করে নিজের বউরে দেখিস শালা। তুহিন মুখ গম্ভীর করে বলল, বিয়ে করলে ঝামেলা, বউয়ের কথা শোনা লাগে, এমন করবো না তেমন করবা না, আজরাইরা ঝামেলা। তাছাড়া আমার এগুলো গার্লফ্রেন্ডের কী হবে রে? ওদের জন্য চিন্তা করে বিয়ে করছি না আমি। তুহিনের কথা শুনে রোহান কয়েকটি চাপড় মারল, শালা বজ্জাত, নজর ঠিক কর, গার্লফ্রেন্ড কি আর বউ কি বিয়ের পর বুঝবি। ভালোবাসা একজনের জন্য রাখ, জীবনে কোনো কষ্ট লাগবে না আর। তুহিন হেসে বলল, বিয়ের পরে তো একেবারে মজনু হয়ে গেলি। তুহিনের কথা শুনে রোহান কপাল কুঁচকে তাকালো। তুহিন দৌড়ে চলে গেল, না হলে কপালে দুঃখ ছিল। মোনাজাতে পরিবারের সবার সুস্থতা কামনা করল রাহা। মরার আগ পর্যন্ত একবার হলেও যেন সবার মনে জায়গা করে নিতে পারে। চোখ দুটো ভিজে আসে রাহার। এই ইচ্ছেটা হয়তো অপূর্ণ থেকেই যাবে। কেউ তো সহ্য করতে পারে না। তাছাড়া মনে জায়গা করবে কিভাবে? নিজ বাড়িতে কারোর সাথে কথা হয়নি বহুদিন। তারা একবারের জন্য যোগাযোগ করেনি, না রাহা করছে। অভিমান করে রাহা? তারাও কি অভিমান করে আছে? সৎ মা, এই জন্য হয়তো সে যোগাযোগ করে না। তাহলে বাবা যোগাযোগ না করে আছেন কিভাবে? একেবারের জন্য কি মনে পড়ছে না আমার কথা?
কেঁদে ফেলে রাহা। রোহান এসে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ কি হলো রাহার? শরীর খারাপ লাগছে? এভাবে কাঁদছো কেন? রোহানের কথায় কোনো জবাব দিচ্ছে না রাহা। রাহাকে খাটে বসিয়ে রোহান ওর পাশে বসলো। রাহা চুপচাপ রোহানের কাঁধে মাথা দিয়ে নিচের দিকে তাকিয়েছে। রোহান তার কিছু জিজ্ঞাসা করছে না। রাহা শান্ত হলে জিজ্ঞাসা করবে। কিছুক্ষণ পর রাহা নিচ থেকে বলল, সবাই এভাবে পর করে দিচ্ছে কেন? আমি কি অনেক খারাপ একজন? কেউ সহ্য করতে পারে না? একজন হলেও কথা ছিল, একে একে সবাই দেখতে পারে না আমাকে, তার মানে দোষ আমারই? এতগুলো মানুষের তো দোষ হতে পারে না, তাই না রোহান? রাহার মুখে এমন কথা শুনে বিস্ময়করভাবে তাকালো রোহান। রাহা শান্ত ভঙ্গিতে তাকিয়েছে। রোহান কিছু না বলে রাহার বুকে চেপে রেখে বলল, দোষ তো তোমারই বউ। কত কষ্ট করে ঢাকা থেকে আসলাম, তারপরে একটু আদর যত্ন করবে তা নয়? সে কান্না করছে, কান্না করে করে সমুদ্রে বানিয়ে দিচ্ছে। বলি, এভাবে কি দিন যায় নাকি রাত যায়? এর মধ্যে তিশার আগমন ঘটল। দরজার পাশ থেকে উচ্চস্বরে ডাকছে, ভাবি আমায় ডাকছে। রাহা উঠে দাঁড়ালো। একটু দেরি করলে কথা শুনতে হবে। মরা মাকে নিয়ে যাও। রোহান কিছু বলল না। তাসলিমা বেগমের কাছে যেতে তিনি উচ্চস্বরে চেঁচিয়ে উঠলেন, এত কাজকর্ম কে করবে শুনি? তোর মায় কইরে দিয়ে যাইবে? সারাদিন ঘরের মধ্যে থেকে আমার পোলাটারে কোন পারামেশ দিস? ধর অর্ধেক তো লইয়া গেছে নিজের দিকে, এখন পুরোপুরি আমার পোলারে আমার কাছ দিয়া সরাইতে চাও? তার মধ্যে তিশা বলল, সাবধানে বইল আম্মা, পরে আবার রোহান ভাইয়ের ধারে বিচার দিয়া আরো দূরে সরাইব। সারাদিন তো বিচারে বিচারে দেয় যায়। এখানে কথা শোনার জন্য নিয়ে আসছে তিশা? তিশা তেড়ে বলল, তোমার কথা শোনানোর সাহস আছে? দলে দলে সবাইকে তো নিজের পক্ষে হাত করে নিছ, তাহলে লিডারকে কথা শোনা যায়? রাহা বলল, ভালোভাবে কথা বলে তিশা। রোহানের কাছে বিচার দিলাম কখন? তিশা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, এই তো একটু আগেই তো দিলা। ও বুঝেছি, ওটা বিচার না। রাস্তায় দাঁড়িয়ে হয়তো অন্য কোনো ছেলের হাত ধরছ, তাই শান্ত মাথায় রোহান ভাইয়াকে বোঝাচ্ছ অন্য ছেলের হাত ধরবা না। তসলিম বেগম চেঁচিয়ে বলল, এই অপয়া অলক্ষণী মেয়ে জন্য ঘরে একটার পর একটা অশান্তি লেগেই থাকবে। এখন লোক সমাজে মুখ দেখাতে দিবি না? রাস্তায় রাস্তায় ঘোরার কি দরকার? দরকার হলে আমার পোটা ছাইয়া তোর নাগরের লগে যাইস। তসলিমা বেগম আর তিশার কথা শুনে অনবরত চোখের পানি ফেলছে রাহা। মুখ থেকে কোনো কথা আসছে না। এতক্ষণে যে তিশা ভালোভাবে কান পরামর্শ করছে তা বোঝা যাচ্ছে। তসলিমা বেগম কিছু বলতে যাবেন, তার আগে একটা শব্দ শুনে ফিরে থাকলেন। তিশার গালে হাত দিয়ে চোখ মুখ নিয়ে অগ্নি নিক্ষেপ করছে। রোহান ইতিমধ্যে সম্মুখে প্রবেশ করে বলল, সারাদিন রাহার পিছু ছাড়া আর কোনো কাজ নেই তোমাদের? সারাদিন এই মেয়েটার পিছনে লেগে থাকো কেন? শুধুমাত্র তোমার ছেলের বউ, এই জন্য শাশুড়ি আর বউয়ের মধ্যে পার্থক্য বজায় রাখছো? মা মেয়ের মতো সম্পর্ক করতে পারছো না কেন? তসলিমা বেগম উচ্চস্বরে বললেন, আবারও এই মেয়ের গুণ গাইছো? এই মেয়ের জন্য তিশার গায়ে হাত তুলি তুই? রোহান উচ্চস্বরে বলল, ছোটরা অতিরিক্ত মাথায় উঠে নাচলে শাসন করতে হয়। রাহা সম্পর্কে ভাবি হয়, তাহলে রাহার পিছনে এই মেয়ে লাগছে কেন এত? রাহা ওর বিচার নিয়ে কি সারাদিন ঘুরঘুর করে? তাহলে এই মেয়ের সমস্যা কি? সারাদিন লেগে থাকবে এমন নয়। এর সাথে আগে কোনো ঝামেলা ছিল রাহার। পরের বার যদি একই কাহিনী রটে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তসলিম বেগম ক্রোধের সাথে বললেন, তিশা ছোট, ওর সাথে এমন করিস কেন তুই? রোহান বলল, তিশা ছোট আর রাহা বড়? তাহলে তোমার ছোট তিশাকে বলে দিও রাহার পিছু যেন লাল লাগে, কারণ ছোটরা তেড়ামি করলে কিন্তু বড়রা থাপ্পড় দিয়ে দাঁত ফেলতে বাধ্য। তিশা রেগে মেগে স্থান ত্যাগ করলো। রাহাকে নিয়ে রোহান চলে আসলো। তসলিম বেগম বসে বিড়বিড় করলেন, মাহতাব খন্দকার রোয়াকে বসে সবকিছু শুনছিলেন, কিন্তু ঘরের ভিতরে আসেননি। নিত্যদিনের একই ঘটনা। আজকে রোহান ছিল বিদায় মেয়েটার উপর মানসিক নির্যাতন কমছে। রোহান না থাকলে মাহতাব খন্দকার সামাল দিত, তাও হিমশিম খেতে হতো। তাসলিমা বেগমের সাথে কোনো কালে কারো যুক্তির সাথে মিলত না। সে নিজের যুক্তিতে নিজেই অনড় থাকতো। এই নিয়ে এককাল কেটে গেল। এখনও বুড়ো বয়সে ঝগড়া ঝামেলা করতে ইচ্ছে করে না। সন্ধ্যার পরে রেহেনা বেগম কয়েকবার রোহানকে কল দিল, কিন্তু একবারের জন্য রায়হানকে পাচ্ছে না তিনি। রাত ৮টা নাগাদ ঘরে ফিরে রাহেন। রেহেনা বেগমের কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ ওর রুমে যেয়ে খাটে শুয়ে পড়েন। রেহেনা বেগম চেয়ার টেনে রাহেনের পাশে বসলেন। ভাত খাবি বাবা? দাও, তুই আয়, আমি খাওয়ান দিচ্ছি। বাবা, ঢাকা যাবি কবে? কেন, বাড়িতে থাকলে সমস্যা আছে? তাহলে কালকেই চলে যাব। রেগে এভাবে কথা কও কেন? বাড়িতে কয়দিন থাকো আমি জানি, পিঠা বানাইয়া খাওয়ামু, তাই জিগাইলাম। কি পিঠা খাবি বাবা? যা ইচ্ছে করে। রেহেনা বেগম আর কিছু বললেন না, কারণ রাহেনের থেকে ভালো কোনো উত্তর আশা করেন না। পরের দিন দেখা মিলে তুহিনের। বুয়াকে বসে আড্ডা দিচ্ছে মাহতাব খন্দকারের সাথে। রোহান এসে যোগ দিল। তাসলিম বেগম চা করার জন্য রান্নাঘরে যেতে নিলে রাহা বাধা দিয়ে নিচে যায়। এদিকে উঠানে দিয়ে দৌড়ে ঘরে প্রবেশ করে তিশা।
তুহিন তার আগের থেকেই চেনা জানা। রোহানের মাধ্যমে বহুবার আসছিল এই ঘরে। তখন থেকে পরিচয় তাদের। চৌকাঠ পেরিয়ে ঘরে প্রবেশ করা মাত্র ফোন বেজে ওঠে। লজ্জা মাখা মুখে মেসেজের উত্তর দেয় তিশা। এদিকে তুহিন মনে মনে হেসে কুটি হচ্ছে। কিছুক্ষণ পরে চা হাতে উপস্থিত হয় রাহা। বিয়ের সময় আসতে পারেনি তুহিন, তাই এই মুহূর্তে রোহানের বউকে দেখে অনেকটা চমকে ওঠে তুহিন। লজ্জায় নিচে তাকায় তুহিন। এদিকে রাহাও খানিকটা চমকে ওঠে। এই মেয়ে তো বছরখানেক আগে স্কুলের পশ্চিমে নদীর পাশ ঘেঁষে রাস্তার কতগুলো মানুষের সামনে অপমান করেছে তুহিনকে। প্রেমের প্রস্তাব দিয়েছিল বিদায় অপমানিত হতে হয়। তারপর দীর্ঘদিন দেখা মেলেনি। হঠাৎ আজকে এই মুহূর্তে দেখে পুনরায় লজ্জার মাথা কাটা যাচ্ছে তুহিনের। রাহা তড়িঘড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করলো। খোলা আকাশের নিচে হাঁটছে আর সব জল্পনা কল্পনা করছে সবকিছু। বন্ধুর জন্য কিছুটা হলেও স্যাক্রিফাইস করা উচিত। পুরনো শত্রুতার জের ধরে এখন এমন কিছু করা উচিত না যার জন্য বন্ধুত্বের অমর্যাদা ঘটে। রোহান বাড়ির আশেপাশে তো সারাক্ষণ থাকবে না, তাহলে এসব না ভাবাই ভালো। কিন্তু তিশা গার্লফ্রেন্ড থাকলে তো আর সে বউ হবে না। এসব ভাবতে ভাবতে বাজারের উদ্দেশ্যে পা বাড়ায় তুহিন। খাটে আধশোয়া হয়ে একের পর এক কল লাগায় তিশা। একবার তুহিনকে, একবার রাহানকে। কারো কোনো হদিশ পাচ্ছে না। মেজাজে তীব্র হয়ে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে তিশা। ফোন রিসিভ করা মাত্র কর্কশ কণ্ঠে ভেসে আসে অপর পাশ থেকে। রাহা চুপচাপ শুনে যাচ্ছে। রাহার মা বলে যাচ্ছে, ঘরে বাজার নেই, তোর বাপের ওষুধ নেই, এর মধ্যে তুই আসিস না, খাবি কি? আর আসলেও বাজার সদাই নিয়ে আসিস। জামাইয়েরই তো একবার আনন্দ লাগে বাড়িতে। রাহা মায়ের কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে। রাহা কিছু বলতে পারছে না। রোহান পাশে বসা। এই 6 মাস ধরে একটা কথা শুনতে হচ্ছে রাহার। যখনই ওই বাড়িতে যাওয়ার কথা উঠছে বারবার এমন কথা শোনা যায়, এই নেই সেই নেই। তাই ইচ্ছে থাকলেও বাড়িতে পা রাখতো না রাহা। কিন্তু ইদানিং বাল্যকালে বেড়ে ওঠা বাড়িটার আঙ্গিনা দেখতে ইচ্ছে করে রাহার। রাহার কোনো জবাব না পেয়ে ও সৎমা ঝাঁঝালো কণ্ঠে বলল, বাজারের কথা কইছি তাই কথা বন্ধ হয়ে গেল? তার কথার উত্তর না দিয়ে রোহানের দিকে তাকিয়ে অমায়িক হাসি দিয়ে কল কেটে দেয় রাহা। সকাল 8:30। বাড়ি থেকে রাস্তার পথ ধরে হেঁটে যায় রোহান। সকালে খাওয়া দাওয়া ছাড়া এসে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রায় দীর্ঘ সময় পর বাড়ি ফেরে রোহান। রাহা ঘরোয়া কাজে ব্যস্ত। রোহানকে দেখা মাত্র ছুটতে আসে। রোহান হাসি দিয়ে রাহার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। খাবে না? হুম। রোহান, এত সকাল সকাল কোথায় গেছিলে? ভ্রমণে গেছিলাম। বউ তো যাচ্ছে না কোথাও, তাই কি আর করার, একা একা যেতে হচ্ছে। ঘুরতে যাবে বউ? এখন ভ্রমের সময়, কাজ আছে অনেক, খেতে চলো। আগে বলো যাবে, তারপর খাবো। রোহান, এখন কোথাও যাওয়ার সময়? তাহলে এখন খাওয়ার সময় না। আচ্ছা যাব, খুশি? রোহন তড়িঘড়ি করে উঠে বসে। রাহার গালে চুমু খেয়ে বলে, জি বেগম সাহেবা। রাহা হেসে দেয়, সাথে রোহানও। 11টা বেজে 2 মিনিট। ঘর থেকে দুজন নেমেছে। তসলিমা বেগম কিছু বললেন। মাহতাব খন্দকার দুজনের মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে যেও। বাড়ির সীমানা পেরিয়ে পাকা রাস্তার কাছে আসলো দুজন। রাহা অবুঝের মতো দেখছে, কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। রাস্তার ওপারে রেন্ট্রি গাছের মুড়ে রাহান বসে আছে। চোখাচোখি হয় রোহান রাহার সাথে। মাথা নিচু করে মোবাইলে মনোযোগ দেয় রায়হান। রোহান ঠিক করা অটোরিকশার পাশে এসে দাঁড়ালো ওরা। রিক্সা চালক দেখা যাচ্ছে। রোহান ইশারা করে রাহাকে রিক্সায় বসতে বলে অপেক্ষা করতে থাকে। রাহা তীব্র মেজাজ দেখে বলে, তুমি এতটা উদাসীন কেন রোহান? তোমার বাচ্চার মা আমি, অথচ রিক্সায় একা একা উঠতে বলছো? যদি পড়ে যায় তখন কি হবে? রোহান অবাক হয়ে রাহার দিকে তাকিয়েছে। রাহা উচ্চস্বরে বলল, রোহান, আমার ছেলেকে কিন্তু নালিশ, ইচ্ছে মতো নালিশ দেবো, তখন বুঝবা। এখন হা করে তাকিয়েছো কেন? হাত ধরো, অনেক ক্লান্ত লাগছে। এই অবস্থায় বাইরে ঘোরাঘুরি করা উচিত না। যেহেতু স্বামী ভালোবেসে নিয়ে আসছে তাই নাও করতে পারি না, কিন্তু তুমি দায়িত্ব থেকে দূরে সরে যাবা একদম না। রিক্সায় উঠে আমার মাথা কাঁধে রাখো, নাহলে কিন্তু আবার বমি করে দেব। রাহার কথা আর ধমক শুনে রীতিমতো অবাক হয়ে যায় রোহান। তড়িঘড়ি করে রাহার কথা মতো উঠে বসে রিস্কায়। রায়হান আর চোখে তাকায়, চোখ মুখ শক্ত করে পায়ের কাছে থাকা ইটের খোয়াটাকে রাস্তার বাইরে ফেলে দেয়। সেই শব্দ রাহা রোহানের কান পর্যন্ত আসলে ফিরেও তাকায় না। কিছুক্ষণ পরে দেখা মিললে রিক্সা চালক। তাকে দেখে মাথা তুলে স্বাভাবিক হয়ে বসে রাহা। রোহান এখনও অবাক হয়ে বসেছে, মুখ থেকে কোনো কথা আসছে না। একবার রাহার দিকে তাকাচ্ছে, আবার নিজেও হাসছে। এতক্ষণ খেয়াল আসে রাহার, রিস্কা ওদের বাড়ির দিকে আসছে। অবাক হয়ে রোহানের দিকে তাকায়। রাহার হাত মুঠ ধরে কানের কাছে ফিসফিস করে বলে, এত বড় সুখবর দিলা আর আমি কোনো গিফট দেবো না, তা হতে পারে? রোহানের কথা শুনে কপাল কুঁচকে তাকালো রাহা। পরক্ষণে নিজের কাজকর্মের জন্য নিজেই লজ্জিত হয়ে পড়ে। এতক্ষণ সে রাহেনকে শোনানোর জন্য এমন কথা বলছে তা বেশ বুঝতে পেরেছে রোহান। মিনিট 10 পর নিজ বাড়ির সামনে এসে রিক্সা থেমে যায়। রাহা মা খুশি এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। রাহা অবাক হলেও কিছু বললেন না। ওর মায়ের মন মতো কিছুই হলো না,
এমন আদিক্ষেতা করবে তা জানা আছে রাহার। বাড়ির মুরব্বীদের সালাম দিয়ে ঘরে প্রবেশ করে দুজনে। দোচালা ঘর, ছোটখাটো 3টে চৌকি। সামনের বারান্দার চৌকিতে শুয়ে আছেন রাহার বাবা। রোহান যে পাশে চেয়ারে বসলেন। রাহা ওর বাবার সাথে কথা বলে ঘরের চারপাশে ঘুরে দেখলেন। ওর মা বাড়ির আশেপাশে ঘটে যাওয়া সবকিছু জমায়েত কাহিনী বলছে। রাহার সেদিকে হুঁশ নেই। এত আদিক্ষেতার কারণ জানা নেই রাহার। হঠাৎ কি হলো? যে মহিলা গতকাল রাতে ঝাঁঝালো কণ্ঠে কথা বলছে, আজকে এত খাতিরদারি কোথায় পাইছে জানা নেই রাহার। কিছুক্ষণ ঘোরাঘুরি পরে সন্ধান পায় সবকিছুর, বাজার সদাই সবকিছু করে রাখা। এত কিছুর আয়োজন রোহান হাত আছে বুঝতে পারে রাহা। এজন্য হয়তো এত আমোদ প্রমোদ ওর মায়ের। দুপুরে খাওয়া দাওয়া শেষে গা এলিয়ে দেয় রোহান। রোহান তীব্র মেজাজে বলে, রাহা তুমি এত কেয়ারলেস কেন? রোহানের রাগের কারণ বুঝতে না পেরে করুণভাবে তাকায় রাহা। রোহান আবারও বলে, আমার মেয়েকে কিন্তু ইচ্ছে মতো নালিশ দেবো। এভাবে হা করে তাকিয়ে আছো কেন? এই অবস্থায় এত কম কম খাওয়া উচিত। যেহেতু আমার বউ ছোট, তাই আদর করে খাওয়ানোর দায়িত্ব আমার। তাই বলে তুমি নিজে এত কেয়ারলেস হবে? চুপচাপ সব কিছুর দায়িত্ব আমায় দিবা, নাহলে কিন্তু বারবার বমি করানোর দায়িত্ব আমার। বুঝলা বউ? রাহা হুবহু কপি করছে রোহান। রাহা বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে ফেলে। রোহান এসে দেয়। রোহান কয়েকবার রাহাকে থাকতে বলে, তবে রাহা একবারের জন্য হ্যাঁ বলেনি। বাপের বাড়ি দেখতে ইচ্ছা করছিল, সেকেন্ডের জন্য হলে আসতে পেরেছে, এটাই অনেক। সে বাড়িতে নিজ থেকে সব কিছু দায়িত্ব নেওয়ার পর এত আমেজ প্রবোধ হয়, সে বাড়িতে প্রয়োজন শেষ হলে আগের রূপ দেখা যাবে, এটাই স্বাভাবিক। তাই রাহা আর এক মুহূর্ত থাকতে ইচ্ছুক নয়। রোহান জোর করেনি। রাহার মা কয়েকবার বললেন, কিন্তু রাহা থাকবে না। ওর বাবা বিছানায় শুয়েছেন, এখন আর আগের মতো রাগ দেখতে পায় না রাহা। যে বাবা সত্য মিথ্যা যাচাই না করে রাহাকে মারত, কথা সত্য আজকে সেও নিশ্চয় হয়ে তাকিয়েছিল রাহার দিকে। আজকে চোখে কোনো রাগ দেখাতে পায় না রাহা। সে ছোটদের মতো মুখ করে তাকিয়েছে, যেন মা দূরে সরে যাচ্ছে আর বাচ্চা বিছানায় সারাদিন গড়াগড়ি খাচ্ছে। বাবার মাথায় হাত বুলিয়ে দেয় রাহা, আর ওর বাবার চোখের পানি ফেলে দেয়। রাহাও কেঁদে ফেলে। হাসি মুখে সবার থেকে বিদায় নিয়ে আসে রাহা। ঢাকার উদ্দেশ্যে বের হওয়ার আগে রাহাকে জড়িয়ে ধরে রোহান। রাহা কেঁদে দেয়। কান্নার কারণ বুঝতে পারে না রোহান। স্বামীর জন্য এত ভালোবাসা? বউ? রোহানের কথা শুনে মুখ তুলে তাকা রাহা, তবে চোখ মুখ লাল হয়ে আছে। রোহান আলতোভাবে কপালে ভালোবাসার স্পর্শ করে দেয়। আমার সাথে যাবে বউ? রাহা ওষুধের প্রয়োজন হলে কোথায় পাবো? ফোনে ওষুধ দিয়ে দিবে, কিন্তু মনে থাকে যেন বউ। রোহানের কথা শুনে ষাট খামচে ধরে রাহা। রোহান হেসে দেয়। দুগালে হাত দিয়ে ওষ্ঠ নিজের করে নেয় রোহান। রাহা, ঔষধ পেয়ে গেছি আমি। এখন সারাটা পথ ভালো যাবে বউ। বউ, আবারও বলছি, তিশার সাথে কথা বলা দরকার নেই, মায়ের বিরুদ্ধে যাওয়ার দরকার নেই, মায়ের পক্ষে যাওয়ার দরকার নেই। ঘরের কাজ করার পর নিজ কক্ষে থাকবে, আল্লাহকে ডাকবে, যেন সব কিছু স্বাভাবিক করে দেয়। অবসরে আমার সাথে কথা বলবে। রোহানের কথা শুনে মাথা নাড়া রাহা। বাচ্চার দেখাশোনা করবে, ভালোভাবে বাচ্চার মায়ের যত্ন নিবে, বাচ্চার বাবারও ওষুধ সময় মতো দিবে, বুঝলা বউ? চোখ টিপ দিয়ে রোহানের কথায় লজ্জামাখা হাসি দেয় রাহা। বিদায় নিয়ে বের হয়ে যায় রোহান। রাস্তা অবধি পৌঁছে যায় রাহা। মুখে কোনো কথা নেই তার। জোরপূর্বক হাসি দিয়ে বিদায় জানায় রোহানকে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলবে, দ্বিতীয় পর্ব আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।